কান্নার প্রতিধ্বনিতে আশেপাশের মানুষের কলিজা কেঁপে কেঁপে উঠছে। মানুষ কতটা নির্দয়া হলে একটা মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে। হাসনা বেগমের বোনেরা কান্না করতে করতে সেন্সলেস হয়ে যাচ্ছে। মাহতাব সাহেব পাথরের ন্যায় বসে আছেন। আবির রক্তিম চোখে মায়ের নিথর দেহের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো অসম্ভবভাবে লাল হয়ে গিয়েছে। কথাগুলো আজ স্বার্থপর হয়ে গিয়েছে। ইফাদ হাসনা বেগমের দিকে তাকিয়ে তানহার দুচোখ ধরে ফেলল। তানহা পুরো রাস্তা কান্না করতে করতে এসেছে। হাসনা বেগমের এমন অবস্থা দেখলে তানহা সহ্য করতে পারবে না। তাই ইফাদ নিজ দায়িত্বে তানহাকে সেখানে থেকে সরিয়ে নিয়ে আসল। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসল। লাশের কাছে থেকে সবাইকে সরিয়ে দিল। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। একজন পুলিশ কর্মকর্তা মাহতাব সাহেবকে প্রশ্ন করল, আপনাদের কাউকে সন্দেহ হয়? মাহতাব সাহেব হাতের আঙুল দিয়ে আবিরকে দেখিয়ে দিল, এই জানোয়ারটা নিজের মাকে খুন করেছে। ওকে নিয়ে গিয়ে কঠিন শাস্তি দিন। কাল যখন আমি বাসায় ছিলাম না, তখন আবির বাসায় এসেছিল। আবির চলে যাবার পরেই হাসনা খুন হয়েছে। আমি বাসায় থাকলে এমনটা হতো না। দেখুন, মৌখিক কথায় কিছু হবে না। আইন প্রমাণ চায়। প্রমাণ ছাড়া আইন একটা কথাও বলবে না। আমাদের বলা হয়েছে মৃত্যু ব্যক্তি আত্মহত্যা করেছে। সঠিক তথ্য বের করার জন্যই আমাদের এখানে আসতে হয়েছে। পুলিশের কথায় আশেপাশের লোকগুলো বলতে শুরু করল, আমরাও দেখেছি আবির কালকে নিজের বাসায় এসেছিল। ওর মায়ের সাথে কথা কাটাকাটিও হয়েছে। আবিরের হাতে আমরা ধারালো ছুরি দেখেছি। কয়েকজন মিলে বলল, আমি খুন করিনি। বাবা, বিশ্বাস করো, আমি আম্মুকে শুধু ভয় দেখিয়েছি, কিন্তু আমি আম্মুকে খুন করিনি। আপনারা সবাই বিশ্বাস করেন? তানহা, তুই অনন্ত, আমাকে বিশ্বাস কর। এত জঘন্যতম কাজ আমি করিনি। আমি জানি আমি অনেক বাজে কাজ করেছি, কিন্তু মানুষের শরীরের আঘাত করে কোনো কাজ করি নাই, বলল আবির। আমাদের পাড়ার মোড়ে সিসি ক্যামেরা লাগানো আছে। সেখানে থেকে আমাদের বাসা ভালোভাবে দেখা যায়। আপনি চাইলে সিসি ক্যামেরা চেক করে দেখতে পারেন, বলল মাহতাব সাহেব। মাহতাব সাহেবের কথা শুনে পুলিশ অফিসার কাউকে একটা ফোন দিল। তারপরে হাসনা বেগমের লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিল। সবকিছু কেমন জানি লাগছে। পুরো পৃথিবীটা এলোমেলো হয়ে গিয়েছে। আবিরকে সবাই ঘিরে ধরে রেখেছে। তানহা বসে বসে দুচোখের পানি ফেলছে। ইফাদ তানহাকে আগলে রেখেছে। একটু পরে ফাইয়াজ আর চৈতালি আসল। ফাইয়াজকে দেখে আবির ফাইয়াজকে জড়িয়ে ধরে বলল, তুই অনন্ত আমাকে বিশ্বাস করবি। আমি নিজের মাকে খুন করার মতো জঘন্য কাজ করতে পারি না। তোর সাথে এতগুলো বছর পড়াশোনা করেছি। তোর সাথে আমার প্রায় ঝামেলা লাগত। কখনো তোর শরীরে আঘাত করেছি? বলল আবির। আবির, তুই শান্ত হ আগে। এসব হলো কি করে? তুই এমন পাগলামি করিস না। তুই এমন কিছু না করলে পুলিশ তোর কিছু করতে পারবে না, বলল ফাইয়াজ। আমি হয়তো মুক্তি পেয়ে যাব। আমার শরীরে যে কলঙ্ক লাগছে, সেই কলঙ্ক কিভাবে মুছে দিবি ফাইয়াজ, বলল আবির। ফাইয়াজ আর কোনো কথা বলল না। চুপ করে আবিরকে ধরে রাখল। আজকে সবাই আবিরের বিরুদ্ধে কথা বলছে। চারিদিকে আবিরের নামে ছি ছি পড়ে গিয়েছে। আজকে আবিরের নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। প্রায় 2 ঘন্টা পরে পুলিশ আসল। ফোন থেকে একটা ভিডিও বের করে আবিরের সামনে ধরল। আবির নিজের বাসা থেকে রক্ত মাখা ছুরি নিয়ে বের হচ্ছে। আবির সহ সবাই দেখল। এবারও বলবেন আপনি কি করেন নাই?
বলল পুলিশ অফিসার। স্যার, ওটা ফেক রক্ত ছিল। আমি আম্মুকে ভয় দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। তানহা, তুই সত্যিটা বল না। চৈতালি, তুমি তো জানো আমি কেমন। তুমি একটু সবাইকে বোঝাও না। আবির চৈতালির দিকে একটু এগিয়ে আসল। চৈতালি ভয়ে ফায়াজ পেছনে লুকিয়ে পড়ল। দুহাতে ফায়াজের এক হাত শক্ত করে ধরে আছে। অনেকক্ষণ ধরে তোর কাহিনী দেখছি। কাহিনী করবি? থানায় গিয়ে করবি। তোরা ভালো কথা শোনার মতো মানুষই না। পিঠে কয়েক ঘা পড়লেই গড়গড় করে সব সত্যি কথা বের হয়ে চলে আসবে। বলেই টানতে টানতে আবিরকে নিয়ে চলে গেল। আজকে 7 দিন পরে ময়না তদন্ত শেষ করে হাসনা বেগমের লাশ দাফন করার জন্য পাঠিয়ে দিয়েছে। টানা 4 দিন আবিরকে জিজ্ঞাসাবাদ করার পরেও আবির মুখ দিয়ে একটা অক্ষরও বের করেনি। 3 দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল। একটাই কথা বলেছে, আমি খুন করিনি। বর্তমানে আবিরের অবস্থা খুবই গুরুতর। তাই পুলিশ প্রশাসন আবিরকে হসপিটালে চিকিৎসার জন্য রেখেছে। চৈতালি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথায় চিরুনি করছিল। তখনই ফায়াজ চৈতালিকে পেছনে থেকে জড়িয়ে ধরে। ফায়াজের কোমল স্পর্শে চৈতালির পুরো শরীর কেঁপে ওঠে। ফায়াজ চৈতালিকে নিজের দিকে ঘোরায়। চৈতালি কিছু বলতে যাবে, তার আগেই ফায়াজ চৈতালি অধরে আঙুল রেখে চুপ করিয়ে দেয়। চৈতালির অধরের কাছে অধর নিয়ে আসতেই চৈতালি ফায়াজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জোরে জোরে শ্বাস নিতে থাকে। মানুষটা চৈতালির কাছে আসলে চৈতালির দম বন্ধ হয়ে আসে। এই কয়দিনে ফায়াজ চৈতালির কাছে যতবার আসার চেষ্টা করেছে, চৈতালি ততবারই ফায়াজকে দূরে সরিয়ে দিয়েছে। চৈতালি অসহায় দৃষ্টিতে ফায়াজের দিকে তাকাল। ফায়াজ চৈতালিকে একবার পরখ করে নিয়ে কোনো না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। চৈতালি আহত দৃষ্টিতে ফায়াজের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি মনে হয় একটু বেশি করে ফেলছি। মানুষটা অনেক কষ্ট পেয়েছে ভেবেই একটা দীর্ঘ শ্বাস ছাড়ল চৈতালি। তানহা গভীরভাবে কিছু একটা চিন্তা করছে। তখনই ইফাদ এসে তানহার কোলের মধ্যে শুয়ে পড়ে। সেদিকে তানহার খেয়াল নেই। ইফাদ তানহার সামনে তুড়ি বাজিয়ে বলল, এত কি ভাবছ বৌজান? জানো, আমার মনে হয় আবির ভাই সত্যি কথা বলছে। আবির ভাই চাচিকে খুন করে নাই, অন্য কেউ চাচিকে খুন করেছে এবং সবকিছু জেনে বুঝেই আবির ভাইকে ফাঁসিয়ে দিয়েছে। তুমি কি করে জানলে আবির ভাই খুন করে নাই? আবির ভাই খুন করতেই পারে না। তোমার মনে আছে, তোমাকে যখন কিডন্যাপ করা হয়েছিল তখন আবির ভাই আমাকে তোমার খোঁজ দিয়েছিল। আবার এটাও বলেছিল আমি যেন কোনো দ্বিধা ছাড়াই ওদের কাগজে সাইন করে দেই, কারণ বাড়িটা আমার নামে ছিলই না। বাড়িটা চাচি তার নিজের নামে করে নিয়ে ছিল। আমি চাচা চাচিকে অনেক বিশ্বাস করতাম। কত শত কাগজ আমি সাইন করেছি, কিন্তু চাচি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আবির ভাই আমাকে বলেছিল তোর সাথে অনেক অন্যায় করেছি, তোর বাড়ি তোকে ফিরিয়ে দিয়ে যদি নিজের অন্যায়ের বোঝা কমাতে পারি তাহলে তোর থেকে বেশি খুশি আমি হব। তুই চিন্তা করিস না, মাকে বলে তোর বাড়ি তোকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তুমি আমাকে এসব কথা আগে বলো নাই কেন? তুমি অসুস্থ ছিলে, তোমাকে চিন্তা দিব না ভেবে কিছু বলা হয় নাই। যখন বলতে চেয়েছি তখন চৈতালির বিয়ের ঝামেলা ছিল। আসতে পারি? বলল মাহতাব সাহেব। মাহতাব সাহেবকে দেখে ইফাদ দ্রুত উঠে বসল। তানহা উঠে চাচার কাছে গেল। আরে চাচা, আপনি কোনো দরকার পড়লে আমাকে ডাকতেন, আমি গিয়ে আপনার সাথে দেখা করতে আসতাম।
বলল তানহা। অসুস্থ শরীর নিয়ে আর কত আমার কথা ভাববি? আমাকে নিজের কাজগুলো নিজেকে করতে দে। এই নে তোর বাড়ির দলিল। আবির সত্যি হাসনাকে খুন করে নাই। হাসনাকে ভয় দেখিয়ে তোর বাড়িটা তোর নামে লিখে নিয়েছে। না জেনে ছেলেটাকে ভুল বুঝলাম। আসলে হয়েছে কি জানিস? বাঘ এসেছে গল্পটা নিশ্চয়ই শুনেছিস। আবিরের ক্ষেত্রেও সেটাই হয়েছে। ও এত খারাপ কাজ করেছে, তাই ওর ভালো কাজটা কেউ বিশ্বাস করে নাই। হাসনা ওর পাপের শাস্তি পেয়েছে। কথায় আছে না, পাপ তার বাপকেও ছাড়ে না। তেমন হাসনা তোর মাকে ভাতের সাথে বিষ দিয়ে মেরেছিল। ওর শাস্তি ও পেয়েছে। ভাবছিস আমি এত কিছু জানলাম কি করে? এই ডায়েরিটা পড়বি, এখানে থেকে সবকিছু জানতে পারবি। আজকে আমি আসছি, আবিরের কাছে যাব। ওকে ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। বলেই চলে গেল। তানহার পুরো পৃথিবী থমকে গেল। এতক্ষণ যে মানুষটার জন্য কষ্ট হচ্ছিল, মুহূর্তেই মানুষটার ওপরে ঘৃণায় দুচোখ ভরে এলো। এভাবে আমাকে এতিম করে দিল। মানুষ এতটা নিষ্ঠুর কেন? আম্মুকে মেরে সে কি পেয়েছে? নিজেও কিছু পেল না। আমার থেকে আমার আম্মুকে আলাদা করে দিল। এখন নিজেও মরে গেল। কেউ চিরদিন থাকতে আসে নাই। সবাই চলে যাবে। মানুষ মানুষকে মেরে কি লাভ হয়? এরা কেন বুঝে না? এরা পৃথিবীর অতিথি মালিক নয়। ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। চৈতালি কখন থেকে ফাইয়াজের জন্য অপেক্ষা করছে, কিন্তু ফাইয়াজের আসার নামে কোনো খোঁজ নেই। অন্যদিন আগেই চলে আসে। চৈতালির সাথে কত দুষ্টামি করে। তবে কি একটু বেশি কষ্ট পেয়েছে? ভেবেই চৈতালি মন খারাপ করে বসে আছে। নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। অনেকক্ষণ ধরে ফাইয়াজের জন্য অপেক্ষা করছে। ফাইয়াজ আসছে না দেখে ওয়াশরুমে যাবে, এমন সময় ফাইয়াজ রুমে প্রবেশ করে। চৈতালির মুখে হাসি ফুটে ওঠে। খুশি হয়ে ফাইয়াজের সামনে এসে দাঁড়াল। ফাইয়াজ মুখটা গম্ভীর করে রেখেছে। আমাকে কেমন লাগছে? সুন্দর। শুধু সুন্দর? আমি এত সময় নিয়ে এত কষ্ট করে তোমার জন্য সাজলাম, আর তুমি বলছো সুন্দর? স্বামীর মুখে এতটুকু প্রশংসা শুনে মন ভরল না। এত বেশি বেশি প্রশংসা শুনতে হবে, তাহলে মন ভরবে। এই মেয়ে আজকে আমাকে শেষ করার চিন্তা করেছ? এমনিতেই এত সুন্দর করে সেজেছ, তার ওপরে তুমি তুমি করে বলছ? তুমি জানো তোমার এই রূপ আমাকে কিভাবে এলোমেলো করে দিচ্ছে। তুমি আমাকে সামনে থেকে চলে যাও, তা না হলে আমি তোমাকেই এলোমেলো করে দিব। চৈতালি ফাইয়াজের কথায় হেসে দিল। ফাইয়াজকে জড়িয়ে ধরে বলল, আমি কারো কাছে এলোমেলো হয়ে চাই বলেই নিজেকে প্রস্তুত করে তুলেছি। তাই কেউ আমাকে এলোমেলো করে দিল, আমি কিছু মনে করব না। ফাইয়াজ চৈতালিকে নিজের সাথে গভীরভাবে মিলিয়ে নিয়ে বলল, কেউ যখন নিজ দায়িত্বে আমার কাছে এলোমেলো হতে এসেছে, আমরাও তাকে এলোমেলো করে দিতে কোনো সমস্যা নেই। বলেই রুমের লাইট অফ করে দিল। চৈতালির কাছে এসে চৈতালিকে কোলে তুলে নিল। অতঃপর একটি রাত সাক্ষী হল তাদের মধুচন্দ্রিমার। আজকে 3 মাস পরে আবির জেল থেকে মুক্তি পেল। হাসনা বেগমের শরীরে আবির ছাড়া আরও একজনের হাতের স্পর্শ পাওয়া গিয়েছে। পুলিশ আবিরদের সকল আত্মীয়স্বজনদের হাত পরীক্ষা করে দেখেছে, কারো হাতের সাথে মিলে নাই। আমি মনে হয় এবার ধরা পড়ে যাব। আমি যদি ধরা পড়ে যাই, তাহলে ইফাতকে আমি বাঁচতে দিব না। ইফাতকে মেরাই ফাঁসির দড়িতে ঝুলব। আজকের মধ্যেই ইফাতকে শেষ করতে হবে। ওর বউ আর বোনের জন্য আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে।
11টার দিকে ইফাত 4 রাস্তার মোড় দিয়ে যায়। তখনই শেষ করে দিবি বলেই সবাই বেরিয়ে পড়ল। রোদের প্রখরতা বেড়েই চলেছে। ইফাত গরমে ঘেমে একাকার হয়ে গিয়েছে। ক্লান্ত পায়ে হেঁটে সামনের দিকে এগোচ্ছে। ইফাতকে দেখে একটা গাড়ি তার দিকে ধেয়ে আসতে লাগল। যখনই গাড়িটা ইফাতকে চাপা দিতে যাবে, ঠিক তখনই কেউ একজন ইফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঘটনা এত দ্রুত ঘটায় সবকিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেল। রাস্তার মাঝখানে শ্রুতির নিথর দেহটা পড়ে আছে। মুহূর্তের মধ্যেই ফাঁকা রাস্তাটা রক্তে মেখে গেল। ইফাত অবাক নয়নে শ্রুতির দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই শ্রুতির বাবা গাছের আড়াল থেকে বেরিয়ে আসল। চিৎকার করে বলল, শ্রুতি, এটা তুই কি করলি মা? সামান্য রাস্তার ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিলি। তোর বাবা থাকতে তোর কিছু হবে না বলেই শ্রুতিকে হসপিটালে নিয়ে চলে গেল। আমি তোমার সব কথা শুনেছিলাম বাবা, তাই ইফাতকে বাঁচাতে চলে এসেছিলাম। এমনিতেও তুমি আর বেশিদিন লুকিয়ে থাকতে পারবে না বলেই দুচোখ বন্ধ করল শ্রুতি। ইফাত রাস্তার মাঝখানে বসে আছে। কি থেকে কি হয়ে গেল? মেয়েটা তাকে বাঁচাতে গিয়ে নিজের এত বড় ক্ষতি করে ফেলল। ইফাত বাসায় এসে তানহাকে সবটা জানাল। সময় চলেছে সময়ের নিয়মে, খারাপ সময়গুলো যতটা স্থায়ী হয়, ভালো সময়গুলো তার বিপরীত দেখতে দেখতে কেমন করে সময়গুলো চলে যায় তা বুঝে ওঠা মুশকিল। আজকে তানহার বাচ্চা হবার ডেট। হসপিটাল বসে আছে তানহা, ইফাত, কোকেয়া বেগম। ইফাতকে খুব চিন্তিত দেখাচ্ছে। হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। তানহার শুকনো মুখের দিকে তাকালে বারবার ইফাদের কলিজা কেঁপে উঠছে। তানহার মাথায় হাত রেখে বলল, চিন্তা করো না পাখি, তোমার কিছু হবে না। আমি আছি না তোমার সাথে, সুস্থ হালে যাচ্ছ। আল্লাহ তাআলার রহমতে আবার সুস্থ হালে ফিরে আসবে কেমন বউজান বলেই নিজের বুকের সাথে আগলে নিল। ইফাদের কথায় তানহা ভরসা পেল। অধরের কোণে হাসি বজায় রেখে বলল, আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই ফিরে আসব। তাহলে তুমি আমাকে একটা কথা দাও, আমি ফিরে আসলে তুমি আমাকে এক মুঠো কাচের চুড়ি উপকার দিবে। ইফাত হেসে তানহার দিকে তাকাল। তানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চুড়ির কথা তোমার এখনো মনেই আছে। আচ্ছা, তুমি সুস্থ হালে ফিরে আসলে আর আমাদের যদি মেয়ে হয়, তাহলে আমাদের মেয়ের যখন 5 বছর পূর্ণ হবে, সেদিন তোমাকে এগুলো চুড়ি উপহার দিব। কথা দিলাম। বারে স্বামীর থেকে প্রথম কিছু মুখ ফুটে চেয়েছিলাম, কিন্তু আমার প্রাণপ্রিয় স্বামী আমাকে সেটা দেয় নাই। তাহলে আমার আক্ষেপ থাকবে না। জানো তানহা, আমার খুব ভয় লাগে। আমি খুব ভয় পাই চুড়ি দেওয়ার পরে যদি ভাইয়ার মতো আমিও তোমাকে হারিয়ে ফেলি। এসব কিছু হবে না, সব তোমার মনের ভুল বুঝছ। ইফাত কিছু বলল না। তানহাকে নিজের বুকে আগলে নিল। একটু পরে একটা নার্স এসে তানহাকে নিয়ে চলে গেল। ইফাত আহত দৃষ্টিতে তানহার যাওয়ার দিকে তাকিয়ে রইল। ইফাত অস্থির হয়ে হসপিটালে পায়চারি করছে। কোকেয়া বেগম ছেলেকে শান্ত হতে বলছে, কিন্তু ইফাদের অস্থির মনটাকে কে বোঝাবে? ইফাদ মাথায় হাত দিয়ে বসে আছে। তখনই কেউ বলে উঠল, এত কিসের চিন্তা করছ? এই সময়ে শ্রুতিকে দেখে কিছুটা চমকে উঠল ইফাদ। শান্ত দৃষ্টিতে একবার শ্রুতিকে পরখ করে নিয়ে চোখ নিচে নামিয়ে নিল। শ্রুতি আবার বলে উঠল, আমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম, তখন তুমি আর তানহা একদিন আমাকে দেখতে এসেছিলে, এর মধ্যে আর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলে না। বলল শ্রুতি। তুমি বিয়ে করেছ? বলল ইফাদ। হ্যাঁ, বিয়ে করেছি।
কি করব বলো? বাবাকে পুলিশ ধরে নিয়ে গেল। বাবা ফাঁসির আদেশ হল। আম্মু খুব ভেঙে পড়েছিল। বাবার ফাঁসির পরে আম্মু 1 মাস ধরে হসপিটালে ভর্তি ছিল। আম্মুর কথা ভেবে বিয়ে করে নিয়েছি। আমার স্বামী এই হসপিটালেরই ডক্টর। খুব ভালো জানো। আমাকে অনেক ভালোবাসে, আমি তাকে তোমার কথা বলেছি। তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কোনো সমস্যা ইফাদ? আজকে তানহার ডেলিভারির তারিখ ছিল। তানহাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, তাই খুব চিন্তা হচ্ছে, বলল ইফাদ। তানহা খুব ভাগ্যবতী, না চাইতেও তোমাকে পেয়ে গেল। আমি এত করে চাইলাম, তবুও পাইলাম না। চাইলেই কি পেতে হবে? কিছু প্রিয় জিনিস হোক না, অন্য কারো। আমি একা চাইলে তো আর হবে না, তোমাকেও চাইতে হবে। আমি চেয়েছি, তুমি চাও নাই, তাই হয়তো তোমাকে পাই নাই। আলহামদুলিল্লাহ, ভাগ্য করে একটা স্বামী পেয়েছি। অনেক ভালো, বলল শ্রুতি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকুক, এটাই আমি চাই, বলল ইফাদ। কি ইফাদ, তুমি ঘেমে একাকার হয়ে গিয়েছ? তোমার বউয়ের কিছু হবে না, দেখবে সুস্থ হালে তোমার কাছে ফিরে এসেছে। তাই যেন হয় শ্রুতি। আচ্ছা, আজকে তাহলে আমি আসি, আমারও বাবু হবে। 5 মাস চলছে, চেক আপ করাতে এসেছিলাম, বলেই শ্রুতি চলে গেল। ইফাদ কিছুতেই এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছে না, ছটফট করছে। প্রেগন্যান্সির রিপোর্টটা হাতে পেয়ে দুচোখ ভরে এলো চৈতালির। খুশিতে দুচোখ বেয়ে দুফোঁটা অশ্রু কণা গড়িয়ে পড়ল। রিপোর্টটা আলমারিতে রেখে ফাইয়াজ। কে ফোন দিল? চৈতালিকে অস্থির হতে দেখে অফিসের কাজ ফেলে চিন্তিত হয়ে বাসায় আসলো ফাইয়াজ। চৈতালিকে কান্না করতে দেখে উত্তেজিত হয়ে বলল, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আপু তোমাকে কিছু বলেছে? আব্বু তোমাকে কোনো কথা শুনিয়েছে? চৈতালি দুই পাশে মাথা নাড়াল, যার অর্থ কেউ তাকে কিছু বলেনি। চৈতালিকে দুহাতে আগলে নিয়ে বলল, তোমাকে কে কষ্ট দিয়েছে? একবার শুধু তার নাম বলো। চৈতালি ফাইয়াজের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপরে ফাইয়াজের এক হাত চৈতালির পেটে ওপরে রেখে বলল, ও আসার খবর আমাকে খুশিতে কাঁদিয়েছে। ফাইয়াজ ভ্রু কুঁচকে চৈতালির দিকে তাকাল। কিছুক্ষণ ভেবে চৈতালির কথা মানে বুঝে খুশিতে চিৎকার দিয়ে উঠল, চৈতালি, তুমি সত্যি কথা বলছ? আমি বাবা হতে চলছি। বাবা হবার আনন্দটা এত সুন্দর কেন? আমার ভেতরে এত একটা সুন্দর অনুভূতি কাজ করছে, যা তোমাকে বলে প্রকাশ করা যাবে না। বলেই চৈতালিকে নিজের সাথে মিলিয়ে নিল। এই সুন্দর অনুভূতিটাকে আদরে আদরে ভরিয়ে তুলল। আমার তোমার থেকে একটা জিনিস চাই ফাইয়াজ। তুমি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিয়েছ। আজকে তুমি আমার থেকে যা চাইবে, আমি তোমাকে তাই দিব। প্রমিস করছ? পাক্কা প্রমিস মেরা বিবিজান। তুমি বাবার সাথে সবকিছু ঠিক করে নাও। বাবা অনেক কষ্ট পায়। বাবা তার ভুল বুঝতে পেরেছে। এই বৃদ্ধ বয়সে ওনাকে আর কষ্ট দিও না। আজকেই তোমাদের সব রাগে অভিমান শেষ করে ফেলবে। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ। চৈতালির কথায় ফাইয়াজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মুহূর্তের মধ্যেই মুখটা গম্ভীর করে ফেলল। চৈতালি অসহায় দৃষ্টিতে ফাইয়াজের দিকে তাকিয়ে আছে। ফাইয়াজ কিছু একটা ভেবে বলল, আমার বউ আমার থেকে কিছু চেয়েছে, আর আমি তাকে সেটা দিব না। তাই কখনো হয়? চলো এখনই বাবার সাথে সবকিছু মিটমাট করে নিব। ফাইয়াজের বাবা ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন।
তখনই ফাইয়াজ বাবার পাশে বসল। মুখটা গম্ভীর করে বলল, বুঝলেন চৌধুরী সাহেব, আপনি দিন দিন কেমন জানি শুকিয়ে যাচ্ছেন। শরীরে শক্তি কমে আসছে। খাওয়া দাওয়া ঠিক মতো করেন না। এই শরীর নিয়ে আপনার নাতিনাতনির পেছনে ছুটবেন কি করে? আমার ছেলে মেয়েকে কিন্তু আপনাকেই মানুষ করতে হবে। শরীরে শক্তি সঞ্চয় করুন। কিছুটা ভাব নিয়ে বলল। ফাইয়াজের বাবা খবরের কাগজ রেখে ছেলের দিকে তাকাল। খুশি হয়ে বলল, তুমি সত্যি বলছো ফাইয়াজ? আমি দাদু হয়ে চলেছি। জি আব্বু, আপনি দাদু হতে চলেছেন। ফাইয়াজের বাবা চিৎকার দিয়ে উঠল, কি গো রাহেলা, কে কোথায় আছো? তাড়াতাড়ি ড্রয়িং রুমে আসো, আমাদের বাসায় নতুন মেহমান আসতে চলেছে। চৌধুরী বাড়িতে খুশির রোল পড়ে গেল। ফাইয়াজ তার বাবা বুকে মাথা রেখে কান্না করছে। ফাইয়াজের বাবা ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা বাবা ফাইয়াজ, তুমি সত্যি আমাকে মাফ করে দিয়েছ? আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন আব্বু। চৈতালি প্রথম আমার কাছে কিছু চেয়েছে। আমি চৈতালির কথা অমান্য করতে পারি নাই। এই ভুলটা আপনি আগে বুঝতে পারলে হয়তো অকালে দুটো ফুল ঝরে যেত না। ফাইয়াজের বাবার চোখের পানি বলে দিচ্ছে সে গভীরভাবে অনুতপ্ত। চোখ দিয়ে চৈতালির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল। তিনি চৈতালিকে বলেছিল ফাইয়াজ যেন তাকে মাফ করে দেয়। চৈতালি কিভাবে বলবে, বুঝে উঠতে পারছিল না। অবশেষে আজকে সফল হল। বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে ইফাদ উঠে দাঁড়াল। একটা নার্স এসে ইফাদের কোলে ফুটফুটে কন্যা সন্তান তুলে দিল। ইফাদ অস্থির হয়ে বলল, আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রী একদম ভালো আছে, সুস্থ আছে। একটু পরে কেবিনে দেওয়া হবে, তখন দেখা করতে পারবেন। ইফাদ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মনে হল নিজের জান হাতে পেল। বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে আদর করতে লাগল। চৈতালিরা সবাই তানহার বাচ্চাকে দেখে আসল। আনন্দে ভরপুর হয়ে উঠল সবার জীবন। এভাবে ভালোবাসতে বাসতে 5টা বছর কেটে গেল। আজকে ইফাদের মেয়ে ইরার জন্মদিন। সকাল থেকে আব্বু কেক নিয়ে আসো বলে মাথা খাচ্ছে। আদেরর মেয়ে বলে কথা, ইফাদ একটা কথাও বলতে পারছে না। বাবা মেয়ের কাণ্ড দেখে তানহা হাসছে। সারাদিন প্রশ্ন করে মাথা খায় ইরা। ইফাদ কাউকে একটা ফোন করে কেক দিয়ে যেতে বলল। আব্বু ফুপি আসে না কেন? তোমার চৈতন্য ভাইয়া আছে না। চৈতন্য তোমার ফুপিকে খুব জ্বালায়, সেজন্য তোমার ফুপি আসতে পারে না। চৈতন্য হচ্ছে চৈতালির ছেলে। একটু পরে কেক আসলে ইফাদ, তানহা আর ইরা মিলে কেক কেটে খেয়ে নিল। ইফাদ ইরাকে উদ্দেশ্য করে বলল, আম্মাজান গিয়ে দেখে আসুন তো আপনার দাদি কি করে। দাদির কিছু লাগবে নাকি? আব্বু তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই গিয়ে দেখে আসছি দাদু কি করে। বলেই ইরা চলে গেল। ইরা চলে যেতেই ইফাদ তানহার হাত ধরে নিজের কোলে বসাল। কি হচ্ছেটা কি, মেয়েটা যেকোনো সময় চলে আসতে পারে। আজকে তুমি কাজে যাবে না? তোমার সাথে আমার কি কথা হয়েছিল তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি ভুলি নাই, আমার মনে আছে। বাহিরে গেলে নিয়ে এসে দিব। আজকে আমার কাজে যেতে ইচ্ছে করছে না তানহা। আজকে কাজে না গেলে হয় না। আজকে সারাদিন তোমার সাথে থাকব। আমার তো আর কাজ নেই, আমি সারাদিন তোমার সাথে বসে থাকব। ভদ্রলোকের মতো কাজে যাও। আমি দোকানে গেলাম। আমি রেডি হওয়া পর্যন্ত অনন্ত থাকো। তানহা হেসে ফেলল। এক বাচ্চার বাবা হয়ে গিয়েছে, তবুও তার আবদারের শেষ নেই।
ইফাদ তৈরি হচ্ছে, তানহা গভীরভাবে ইফাদের দিকে তাকিয়ে আছে। ইফাদ আয়নার মধ্যে থেকে তানহাকে দেখছে। মেয়েটা এভাবে কি দেখছে? আগে কখনো এভাবে তাকে দেখেনি। ইফাদ রেডি হয়ে তানহার সামনে আসল। চলো বলেই সামনের দিকে হাঁটা শুরু করল। তানহা উঠে ইফাদের পিছু পিছু যেতে লাগল। ইফাদ হঠাৎ করে সামনের দিকে ঘুরে তানহাকে জড়িয়ে ধরল। করুণ কণ্ঠে বলল, আমার তোমাকে রেখে যেতে ইচ্ছে করছে না তানহা। আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি বিশাল কিছু হাইরে ফেলতে চলেছি। ইফদের করুণ কণ্ঠ শুনে তানহা ইফাদকে শক্ত করে জড়িয়ে ধরল। একটু পরে দুজন দুজনকে ছেড়ে দিল। ইফাদ তানহার কপালে অধর ছুঁয়ে দিয়ে চলে গেল। ইরা এসে বলল, আম্মু আব্বু কোথায় গেল? আব্বু আজকেও আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আজকে বাসায় আসলে আমি আব্বুর সাথে একটা কথাও বলবো না বলেই মন খারাপ করল ইরা। তানহা মেয়েকে কোলে নিয়ে বোঝাল। তারপরে মেয়েকে নিয়ে দোকানে চলে গেল। তানহা দোকানে কাজ করছে, ইরা পুরো দোকান জুড়ে খেলা করছে। দুপুর হয়ে এলো। এতক্ষণে ইফাদের চলে আসার কথা। তানহা ইফাদকে ফোন দিল। তুমি কি চুড়ি নিয়ে আসতে গিয়ে হারিয়ে গেলে? এই তো আসছি, গাড়ি খুঁজছি, পেলেই বাসায় চলে যাব। আর একটু অপেক্ষা কর বউজান। তানহা হেসে ফোনটা রেখে দিল। তানহা ফোনে কথায় বলায় ব্যস্ত ছিল। এদিকে ইরা যে কখন বের হয়ে রাস্তায় মাঝখানে চলে গিয়েছে, সেদিকে তানহার খেয়ালই নেই। খেয়াল হতেই দেখল মেয়েটা রাস্তার মাঝখানে চলে গিয়েছে, প্রচুর গাড়ি চলছে। তানহা দৌড়ে বাহিরে গেল। সে এতটা খামখেয়ালি হলো কি করে ভেবেই নিজের ওপরে নিজেই বিরক্ত হল তানহা। ইরা একটা শালিক পাখি ধরার জন্য রাস্তার মাঝখানে চলে গিয়েছে। একটা ট্রাক দ্রুত গতিতে ইরার দিয়ে এগিয়ে আসছে। তা দেখে তানহার চোখ বড় বড় হয়ে গেল। দূর থেকে হাত নাড়াতে নাড়াতে ইরার কাছে যাচ্ছে তানহা। কিন্তু গাড়িওয়ালা কিছুতেই গাড়ি থামাচ্ছে না। গাড়িটা ইরার অতি নিকটে চলে এসেছে। তানহা দৌড়ে ইরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু নিজের সরে যাওয়ার সময় পেল না। মাটিতে লুটিয়ে পড়ল তানহার নিথর দেহটা। মুহূর্তের মধ্যেই রক্তে ভেসে যাচ্ছে কালো রঙের পিচ ঢালাই করা রাস্তাটা। আশেপাশে লোকজন জমা হয়ে গেল। ইরা চিৎকার করে কান্না করতে শুরু করল। সমস্ত গাড়ি চলাচল থেমে গেল। ট্রাক ড্রাইভারকে আটকে রাখা হয়েছে। চিৎকার চেঁচামেচি শুনে কোকেয়া বেগম বের হয়ে আসল। তানহাকে রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখে দৌড়ে গেল। কোকেয়া বেগমকে দেখে বলল, আম্মা আমার ইরাকে একটু দেখবেন। মেয়েটা কোথাও ব্যথা পেল কি না, বলল তানহা। ইফাদ হাতে চুড়ি নিয়ে গাড়ি থেকে নামল। গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে মাকে মাঝরাস্তায় বসে থাকতে দেখে ভিড় ঠেলে ভেতরে গেল। তানহাকে এভাবে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ইফাদের কলিজা কেঁপে উঠল। দৌড়ে গিয়ে কোনো কথা না বলে তানহাকে কোলে তুলে নিল। কোনো কথা না বলে একটা গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে রওয়া দিল। কোকেয়া বেগম ইরাকে নিয়ে বাসার মধ্যে গেল। বাসায় তালা দিয়ে উনি হসপিটালে যাবেন। ইরা এখনো কান্না করছে। তানহা গাড়ির মধ্যে বলেছিল, আমার মেয়ে ঠিক আছে তো ইফাদ? ইফাদ তানহাকে জড়িয়ে ধরে বলেছিল, আমাদের মেয়ে ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমিও ঠিক হয়ে যাবে। তারপরে তানহা সেন্সলেস হয়ে গিয়েছিল। প্রায় 1.5 ঘন্টা ধরে জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে ইফাদ। শরীরটা তরতর করে ঘামছে। মনে মনে আল্লাহ কে প্রচুর ডাকছে। কোকেয়া বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। প্রতিবার শান্ত হতে পড়ালেও
এবার শান্ত হতে ব্যর্থ হচ্ছে ইফাদ। ইরা বাবার চোখের পানি মুছে দিয়ে বলল, বাবা তুমি কান্না করো না, আম্মুর কিছু হবে না, আম্মু ঠিক হয়ে যাবে। ইফাদ নিজের মেয়েকে জড়িয়ে ধরল। 2 ঘন্টা পরে ডক্টর বেরিয়ে আসল। ইফাদ অস্থির হয়ে ডক্টরের দিকে ছুটে গেল। ডক্টর আমার স্ত্রী কেমন আছে? ঠিক আছে তো, এত সময় নিয়ে কি করলেন? ইফাদের কথা শুনে ডক্টরের মুখটা মলিন হয়ে গেল। মলিন মুখে বলল, আই এমন সরি ইফাদ, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারি নাই। সি ইজ নো মোর, আপনার স্ত্রী 10 মিনিট আগে মারা গিয়েছে। আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। ডক্টরের কথা শেষ হবার সাথে সাথে ইফাদ ডক্টরের গালে থাপ্পড় বসিয়ে দিল। ডক্টরের কলার চেপে ধরে বলল, আমার জীবিত বউকে নিয়ে গিয়ে মৃত বলছেন? টাকার জন্য এমন করছেন তাই না? আপনাদের কত টাকা লাগবে? নিজের রক্ত বিক্রি করে হলেও আপনাদের টাকা দিব। আমার বউকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন। ইফাদের কথা শেষ হবার আগে সাদা কাপড়ে ঢেকে রাখা তানহার লাশটা ইফাদের সামনে রাখল। একটা নার্স এসে তানহার মুখের কাপড় তুলে দিল। তানহার মলিন মুখখানা দেখে ইফাদ সাথে সাথে সেন্সলেস হয়ে গেল। ডক্টররা ইফাদকে একটা বেডে শুইয়ে দিল। ইরা মা মা করে কান্না করছে। কোকিয়া বেগমের চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। তানহার লাশ বাসায় নিয়ে আসা হয়েছে। গোসল করিয়ে সাদা কাফনে মুড়িয়ে রাখা হয়েছে তানহার লাশটা। চৈতালি কান্না ভেঙে পড়েছে। ইফাদ এখনো সেন্সলেস হয়ে আছে। ফাইয়াজ গাড়ি করে ইফাদকে বাসায় নিয়ে এসেছে। ইফাদে জ্ঞান আসতেই ইফাদ ধরফরিয়ে উঠে বসল। হাতে স্যালাইন থাকায় হাতে ব্যথা অনুভব করল ইফাদ। আস্তে করে স্যালাইন খুলে বাহিরে আসল। একদল মেয়ে তানহার লাশটাকে ঘিরে রেখেছে। ছেলেদের কাউকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। ইফাদ কোনো কথা না বলে দৌড়ে লাশের কাছে চলে গেল। পাগলের মতো কান্না করতে করতে বলল, এমন তো হবার কথা ছিল না। তুমি বলেছিলে বাঁচলে একসাথে বাঁচব, মরলে একসাথে মরব। তাহলে আমাকে একা করে দিয়ে কেন চলে যাচ্ছ? আমি তোমাকে কোথাও যেতে দিব না। তোমাকে ছাড়া আমি থাকব কি করে? যাবার আগে এটা আমাকে বলে যাও তানহা। এতটা পাষাণ তুমি হইও না। আমি সহ্য করতে পারব না। সবাই মিলের বহু কষ্ট ইফাদকে তুলে গোসল করিয়ে তানহার জানাজায় নিয়ে গিয়েছিল। জানাজা শেষ করে ইফাদ আর ফাইয়াজ বাসায় চলে আসল। ইফাদ পাথরের মতো হয়ে গিয়েছে। কোনো কথা বলছে না। দুচোখ বেয়ে অশ্রু কণাগুলো গড়িয়ে পড়ছে। নিজের রুমে আসতেই ভেতরটা হাহাকারে ভরে গেল। এই রুমটায় অন্যদিন তানহা থাকত, আজ কেন নেই। সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। বাঁচতে ইচ্ছে করছে না। ইফাদের তানহার শাড়ি বুকে নিয়ে বিছানায় টান হয়ে শুয়ে পড়ল। কোকিয়া বেগম ছেলের কাছে আসল। ছেলের মাথায় হাত রাখল। ইফাদ বলে উঠল, আমাকে কেন বিয়ে করালে আম্মু? আমি একা ছিলাম, বেশ ছিলাম। কাউকে না পাওয়ার যন্ত্রণায় ছটফট করতে হতো না। তানহা বেঈমান আম্মু। তানহা আমাকে ঠকিয়েছে। তোমাকে আমি বলেছিলাম না আম্মু, মেয়ে মানুষগুলো ভালো হয় না। এরা সারা জীবন পাশে থাকতে জানে না। এরা ভালোবেসে পালিয়ে যেতে জানে আম্মু। আমি আর থাকতে পারছি না আম্মু, আমাকে বিষ দিয়ে মেরে ফেলো।
এই মৃত্যু যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমি তানহাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার কাছে তানহাকে এনে দাও, না হলে বিষ দিয়ে মেরে ফেলো। তানহা কি জানে না, ওকে ছাড়া দম নিতেও আমার কষ্ট হয়। আমাকে এভাবে কষ্ট দিচ্ছে কেন? এতটা পাষাণ কি করে হয়ে গেল? বলেই কান্না করতে শুরু করল। ছেলের করুণ অবস্থা দেখে কোকিয়া বেগমের আত্মা কেঁপে উঠল। ছেলের একই ভয়াবহ রূপ মা হয়ে সহ্য করাটা কষ্টকর। চৈতালিকে দেখে ইফাদ রেগে গেল। তুই কেন এসেছিস? খুব খুশি হয়েছিস? তুই তানহাকে অনেক কষ্ট দিয়েছিস। আমাকে বলেছিলি আমার বউ আমাকে অনেক কষ্ট দিবে। তোর কথা সত্যি হয়েছে। আম্মু এই মেয়েকে আমার বাসা থেকে বেরিয়ে যেতে বলো। আমি এই মেয়েকে খুন করে ফেলব। ফাইয়াজ চৈতালিকে সরিয়ে নিয়ে গেল। তুমি এখন ভাইয়ার সামনে যেও না। ভাবির মৃত্যুটা ভাইয়া মেনে নিতে পারে নাই, তাই মানসিকভাবে ভেঙে পড়েছে। চৈতালি ফাইয়াজ জড়িয়ে ধরে কান্না করে দিল। ফাইয়াজ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তানহা চলে গিয়েছে আজ 1 বছর পূর্ণ হল। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। সবাই আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে। শুধু স্বাভাবিক হতে পারে নাই ইফাদ। তানহাকে হারানোর পরে শারীরিকভাবে আর সুস্থ হয়ে উঠতে পারে নাই। পাগল হয়ে গিয়ে ইফাদকে রুমে আটকে রাখা হয়। সুযোগ পেলে তানহার কবরের কাছে চলে যায়। একদিন রাত 3টার সময় তানহার কবরের পাশে গিয়ে শুয়েছিল। কোকিয়া বেগম আজকে নিজ থেকে ইফাদকে তানহার কাছে নিয়ে যাবে। রুমে দরজা খুলে দিল। বাহিরের আলো চোখে পড়তেই দুচোখ বন্ধ করে নিল। শ্যাম বর্ণের পুরুষটা আর শ্যামপুরুষ নেই। শরীরে কালচে ভাব চলে এসেছে। চুলগুলো বড় বড় হয়ে গিয়েছে। সারা মুখ দাঁড়িয়ে গজিয়েছে। কোকিয়া বেগম ছেলেকে পরিপাটি করে দিল। তানহার কাছে যাবে। কথাটা শোনা মাত্রই ইফাদ মায়ের সকল কথা শুনল। একা হাতে এক মুঠো কাচের চুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ইফাদ। কিছুক্ষণ কবরের দিকে তাকিয়ে থেকে কান্না ভেঙে পড়ল। আমার ওপরে তোমার বড্ড অভিমান হয়েছে, তাই আমাকে একা করে চলে গেলে। তানহা ফিরে এসো না। আর কখনো তোমার কথা অমান্য করব না। কোনো আক্ষেপ রাখতে দিব না। তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না। আমাকে একা রেখে চলে যাওয়ার কথা ছিল না। তবে কেন একা রেখে চলে গেলে? কেন তোমার সাথে নিয়ে গেলে না? বলতে বলতে তানহার করব দুহাতে আঁকড়ে ধরল। তানহা উঠো না। এই দেখো, তুমি আমার থেকে চুড়ি চেয়েছিলে না, আমি নিয়ে এসেছি তো। এক মুঠো কাচের চুড়ি। সমাপ্ত।